হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই এই পূর্ণ পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। বাড়িতে নিশ্চয়ই এতক্ষণে পিঠাপুলির আয়োজন শুরু হয়ে গেছে। তো আমি কিন্তু অনেক দিন আগে থেকে একটু একটু করে পিঠা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমি তোমাদের সঙ্গে আর একটা পিঠা রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা তেল পিঠা বা পোয়া সবাই বলে থাকি আমরা। খেতে কিন্তু দারুণ হয়, আর কয়েকদিন পর্যন্ত রেখে কিন্তু এই পিঠাটা খাওয়া যায়। শীতের সময় খুব ভালো থাকে এখন। আর এই পিঠা বা এই পোয়াটা নাকি সবার কাছে খুব একটা ভালো হয় না, ফোলে না। তো আজকে চলো একদম পারফেক্টভাবে কীভাবে বানালে পরে এই তেল পিঠা বা পোয়া একদম ফোলা ফোলা হবে, আর কয়েকদিন পর্যন্ত কিন্তু এই পিঠা এরকম ফুলে থাকবে, চুপসে যাবে না। চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমি ভিডিওর জন্য অল্প একটু বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা রেশিওটা বেশি বানাতে চাইলে এই রেশিও ধরে বাড়িয়ে নিতে পারো। তেল পিঠা বা পোয়া বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি, একটা বাটিতে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো নিচ্ছি। এটা কিন্তু বাজার থেকে আনা হলে ভেজা চালের গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু শুকনো চালের গুঁড়ো দিয়েও বানাতে পারো, তাতে অসুবিধার কিছু নেই। এর সাথে এবার নিয়ে নিচ্ছি আমি যে কাপ মেপে চালের গুঁড়ো দিয়েছিলাম, সেই কাপ মেপে এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ মৌরি। আমি এটা ভেজে দিলাম না, কাঁচা দিচ্ছি, তোমরা চাইলে হালকা একটু ভেজেও দিতে পারো। সাথে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতন নুন, আর দিয়ে দিচ্ছি একটা কর্পূরের ট্যাবলেট। এই কর্পূর কিন্তু যদি বেশি পড়ে যায় তাহলে কিন্তু পুরো পিঠা তেতো হয়ে যাবে। কর্পূরের ট্যাবলেট নিয়ে ভালো করে হাত দিয়ে একটু গুঁড়ো করে দিতে হবে, এতে ফ্লেভারটাও খুব ভালো লাগবে, পিঠার খেতেও ভালো লাগবে। আর কর্পূর কিন্তু বেশি দেওয়া যাবে না, যেটা আমি আগে বললাম, তাহলে কিন্তু পিঠাগুলো তেতো হয়ে যাবে। প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম জলের সাথে গুলে, এভাবে এবার আখের গুড় দিয়ে দিচ্ছি। 1 কাপ দিলাম প্রথমে, দিয়ে ব্যাটার একটুখানি গুলে নিচ্ছি। তেল পিঠা বা পোয়া বানানোর জন্য আমাদের কিন্তু কোনো রকমের খিচুড়ি গুড়ের দরকার হবে না। আখের গুড় জাল দিয়ে এভাবে পিঠা বানালে এই পিঠাটা কিন্তু খেতে এমনিতেই অসাধারণ লাগবে। 1 কাপ জল দেওয়াতে এখানে ব্যাটার কিন্তু টাইট হয়ে গেছে, তাই আমি আরও 1 কাপ গুড়ের জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার কিন্তু খুব ভালোভাবে আমাদের ব্যাটার গুলতে হবে, যেন কোনো রকমের ব্যাটারের মধ্যে লাম্পস না থাকে। আর এই ব্যাটার কিন্তু গাঢ় ঘন হবে। তেল পিঠা বা পোয়ার ব্যাটার কিন্তু সবসময় গাঢ় ঘন হবে। তো ব্যাটার খুব ভালোভাবে আমি এখানে গুলে নিচ্ছি। চাইলে তোমরা কিন্তু এর মধ্যে একটু হালকা ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারো, এতে কিন্তু এই পিঠার টেস্ট আর একটু বেড়ে যাবে। ব্যাটার এখন যতটা পাতলা দেখতে পাচ্ছ, এই ব্যাটার কিন্তু এতটা পাতলা থাকবে না, কারণ এটাকে কিন্তু আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর মধ্যে ভালোভাবে চালের গুঁড়ো আর ময়দা ভিজে কিন্তু এই ব্যাটার আরও টাইট হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু আর কোনো রকমের জল অ্যাড করার দরকার নেই। তো ব্যাটার আমার তৈরি হয়ে গেছে, এবার রেখে দিচ্ছি রেস্টে 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পরে। পোয়া ভেজে নেওয়ার জন্য এখানে আমি কড়াইতে নিয়েছি সাদা তেল। তেল কিন্তু আমাদেরকে হাই হিটে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে ফ্লেম কিন্তু মিডিয়াম করে দিতে হবে। একটু ব্যাটার নিয়ে দেখে নিচ্ছি যে পোয়া ঠিকঠাক উঠছে কিনা। অনেক সময় কিন্তু শুধু চালের গুঁড়ো দিয়ে অনেকে বানিয়ে থাকেন, সেভাবে বানালে কিন্তু পিঠাটা ফুলবে না, একবারে ফ্ল্যাট হয়ে যাবে, আর এতটা চিমড়া হয়ে যাবে যে এই পিঠা কিন্তু দাঁত দিয়ে ছিঁড়ে খাওয়া খুব অসুবিধা হয়ে যাবে। তাই এর মধ্যে কিন্তু যে পরিমাণে আমি ময়দা দেখালাম, ঠিক এইভাবে কিন্তু একটুখানি ময়দা দিতে হবে, আর রেশিওটা কিন্তু এটাই রাখবে। এবার আসল ভালোভাবে ঠিকঠাক পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা মাঝারি সাইজে ডাবু হাতা, আর ঠিক মাঝ বরাবর এভাবে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই পিঠাটাকে বড় ছোট যেমন খুশি বানাতে পারো, সেটা কিন্তু তোমাদের পছন্দ। তেলে দিয়ে একটুখানি ছেড়ে দিলাম, 3 থেকে 4 সেকেন্ডের মতন এরকম ডুবো তেলে ছেড়ে দিলে দেখো দু পিঠ কি সুন্দরভাবে লাল হয়ে একদম ফুলে গেছে। তবে 2-1টা শেপ কিন্তু একটু নষ্ট হবে। এটা আমার বলবো না খুব একটা ভালো হয়েছে, ফুলেছে, তবে শেপটা কিন্তু আমার পছন্দ হয়নি, মোটামুটি হয়েছে। তো প্রথম পিঠাটা আমার তৈরি হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। যে রেশিও ধরে আমি বানালাম, তোমরা বেশি বানাতে চাইলে এই রেশিও ধরেই পরিমাণগুলোকে একটু একটু করে বাড়িয়ে দেবে। প্রথম পিঠাটা আমার তৈরি হয়ে গেল। এবার ঠিক একইভাবে আমি দ্বিতীয় পিঠাটা বানিয়ে নিচ্ছি। তেল যখন মনে হবে পিঠা ভাজতে ভাজতে যে একটু ঠান্ডা হয়ে গেছে, তখন কিন্তু তেলটাকে আবার একটু গরম করে নেবে, কারণ পোয়া পিঠা কিন্তু কোনো সময় ঠান্ডা তেলে ভালো হয় না।
এভাবে দেখো মাঝ বরাবর দিয়ে দিলাম, হাতাটাকে এদিক ওদিক নড়াবে না, তাহলে পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে ফুলবে। এবার অপেক্ষা করছি পিঠাটা ফোলার জন্য। দেখো আস্তে 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 পিঠাটা কেমন ফোলা শুরু হয়ে গেছে। আর এভাবে কিন্তু পিঠা ফুলতে থাকবে নিজে থেকে, এটাকে বেশি চাপাচাপির দরকার নেই। একটু করে তেল এভাবে পিঠের মধ্যে ছড়িয়ে দেবে। দেখো এক পিঠ খুব সুন্দরভাবে ফুলেছে, এটাকে আমি উল্টে দিলাম। এভাবে তুমি যতগুলো পিঠা বানাবে প্রত্যেকটা পিঠা কিন্তু একদম পাকা হাতের রাঁধুনির মতো তৈরি হবে। যদি কেউ নতুন বানিয়ে থাকো তাহলে এই রেশিও ধরে এইভাবে বানিয়ে দেখো, তোমাদের পিঠা কিন্তু পুরনো রাঁধুনিদের সঙ্গেও টেক্কা দিতে পারবে। দেখো কি সুন্দরভাবে ফুলেছে। দুদিকে একটুখানি কালার ধরলে আমি এই পিঠাটাকে নামিয়ে নিচ্ছি। আর এই পিঠা বানিয়ে কয়েকদিন পর্যন্ত কিন্তু খাওয়া যায়। শুধু পৌষ সংক্রান্তিতে বলবো না, পুরো শীতটাই কিন্তু আমরা নানা রকম পিঠা বানিয়ে খেতে পারি। এরপরে আমি আরও অনেক রকম পিঠা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা পিঠা আমার তৈরি হয়ে গেল এখানে। এবার আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি একইভাবে। ব্যাটার নিয়ে একদম কিন্তু এদিক ওদিক হাত নড়াবে না, তাহলে পিঠার শেপগুলো কিন্তু সুন্দর আসবে না। যেভাবে যেভাবে আমি বানাচ্ছি দেখতে থাকো প্রত্যেকটা পিঠা। বাড়িতে যদি বয়স্ক কেউ থেকে থাকেন তাহলে কিন্তু তাদের কাছ থেকে শিখে নিও, কারণ শেখার কিন্তু কোনো বয়স নেই, কোনো লজ্জা নেই। আমি কিন্তু এখনও যেখানে আমার যে খাবারটা ভালো লাগে আমি কিন্তু তার কাছ থেকে খুব ভালোভাবে শিখে নিই। তার কারণ পারফেক্ট বানানোটাই হচ্ছে আসল কথা। তুমি যে কারো কাছে শিখতে পারো, তোমার থেকে বয়সে ছোটো হোক বা বয়সে বড়, তাতে তুমি কী হবে ভালোভাবে শিখতে পারবে। শেখার যেমন কোনো বয়স নেই, লজ্জারও কিছু নেই। তো দেখো প্রত্যেকটা পিঠা আমার কি সুন্দরভাবে ফুলছে। এভাবে তুমি যতগুলো পিঠা বানাবে প্রত্যেকটা পিঠা তোমার এরকম ভালো তৈরি হবে। একদম পারফেক্ট পিঠা রেসিপি কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম, যে এই পিঠাটা কিন্তু প্রত্যেক বাড়িতে নানা রকম পিঠা হলেও আমার মনে হয় এই পিঠাটা প্রত্যেক বাড়িতে হবেই, কারণ এই পিঠাটা কিন্তু খুব ফেমাস পিঠা। তো এভাবে দেখো আমি আরেকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি যেভাবে আজকে তেল পিঠা বা পোয়া রেসিপি দেখালাম, আশা করি তোমাদের কিন্তু আর বানাতে এরপরে কোনো রকমের কোনো অসুবিধা হবে না। তোমরাও কিন্তু জোর খাটিয়ে বলতে পারবে যে তোমরা খুব ভালো তেল পিঠা বা পোয়া বানাতে পারো। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। রেসিপি ভালো লাগলে বরাবর মতো লাইক শেয়ার করতে ভুলো না, সবার সাথে শেয়ার করে দিও। আর তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে আরও একবার জানাই হ্যাপি মকর সংক্রান্তি। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।